হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা যারা বিউপি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতেছো, এই ভিডিওতে আমি তোমাদের বিউপির ইংলিশের উপরে কমপ্লিট একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবং এই সাজেশনটা ফলো করলে তোমাদের বিউপির এফএ ডাবল এস ফ্যাকাল্টি, এফ ট্রিপল এস ফ্যাকাল্টি এবং এমপিএস ফ্যাকাল্টি, এই তিনটা ফ্যাকাল্টির ইংলিশের উপরে কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। তো শুরুতেই দেখো যে বিউপিতে ইংলিশের উপরে কিন্তু অনেক বেশি প্রায়োরিটাইজ করা হয়, এবং এই জন্য একটা থ্রেশহোল্ড মার্ক সেট করা আছে যে তোমাকে যদি পাস মার্ক তুলতে হয়, অবশ্যই তোমাকে বিউপির ইংলিশের উপরে মিনিমাম 40% মার্ক তুলতে হবে। দ্যাটস ওয়াই তোমরা বিউপির এফএ ডাবল এস ফ্যাকাল্টিতে খেয়াল করে দেখো যে এখানে টোটাল ইংলিশের উপরে মার্ক হচ্ছে 40 মার্কস, এবং তার মধ্যে তোমাদেরকে অ্যাটলিস্ট 16 মার্ক এনশিওর করতে হবে পাস করার জন্য। এবং এফ ট্রিপল এস ফ্যাকাল্টি যেটা, সেখানেও দেখো ইংলিশের উপরে টোটাল মার্কস হচ্ছে 40, এবং সেক্ষেত্রেও তোমাদেরকে অ্যাটলিস্ট 16 মার্ক এনশিওর করতে হবে। এবং এফবিএস ফ্যাকাল্টিতে যেখানে টোটাল মার্কস হচ্ছে 25, সেখানে তোমাদেরকে অ্যাটলিস্ট 10 মার্ক এনশিওর করতে হবে। তার মানে হলো বিউপির যে অন্যান্য সাবজেক্টগুলো যেমন তোমার বাংলা বা জিকে বা ম্যাথ, সেক্ষেত্রে কোনো এরকম রিকোয়ারমেন্ট নেই, কিন্তু ইংলিশ ওপর তোমাদেরকে অ্যাটলিস্ট 40% মার্ক এনশিওর করতে হবে পাস মার্ক তোলার জন্য। এছাড়া যদি তুমি অন্যান্য সাবজেক্টে অনেক ভালো মার্ক এনশিওর করে থাকো, তাও কিন্তু তোমার চান্সটা হবে না যদি তুমি ইংলিশেই অ্যাটলিস্ট 40% মার্ক এনশিওর করতে না পারো। দ্যাটস ওয়াই তোমাদেরকে অবশ্যই ইংলিশের টপিকগুলো প্রত্যেকটাকে অনেক গুরুত্ব সহকারে দিয়ে শিখতে হবে। এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে গ্রামারের জন্য যতগুলো কন্টেন্ট আছে, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য যে সকল জায়গাগুলোকে তোমাদের ফোকাস করতে হবে, এবং এফবিএস ফ্যাকাল্টির ক্ষেত্রে যেহেতু একটু ডিফারেন্ট ওয়েতে কোশ্চেন গুলো করা হয়, সেটার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে, এই প্রতিটা বিষয় ভিডিওতে আমি এক্সপ্লেন করব। শুরুতেই দেখো যে তোমরা বিউপির তিনটা ফ্যাকাল্টিতেই প্যাসেজ সলভিং থেকে কোশ্চেন করা হয়, এবং প্যাসেজ সলভিং থেকে তোমাদেরকে এখানে 5 মার্কের কোশ্চেন দেওয়া হয়। সো প্যাসেজ সলভিং করার ক্ষেত্রে তোমরা কিভাবে স্ট্র্যাটেজিক্যালি এটা করবে, এটার জন্য আমি ছোট করে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, প্যাসেজ সলভিং করার ক্ষেত্রে তোমরা শুরুতেই কখনো প্যাসেজটা পড়তে যাবা না। প্যাসেজ দেখলে তোমরা শুরুতেই চলে যাবে হচ্ছে কোশ্চেনের দিকে, যে 5টা কোশ্চেন কি দেওয়া আছে। খুব মনোযোগ সহকারে কোশ্চেনে কি চাওয়া হয়েছে, মেইন কি পয়েন্টটা কি, সেটা বোঝার ট্রাই করবে, যে মাথায় নিয়ে নিবে যে এখানে 5টা জিনিস চাইছে, এই 5টা জিনিস। এটা করার পর তুমি এখন দেন গিয়ে প্যাসেজটা রিড আউট করার ট্রাই করবে। এবং রিডিং করার ক্ষেত্রে তোমরা ওই যে কিওয়ার্ড গুলো যেগুলো তোমার মাথায় ছিল, কি পয়েন্ট গুলো, সেই সকল ওয়ার্ড গুলো তুমি প্যাসেজে কোথায় কোথায় কোন কোন লাইনে আছে সেটা খুঁজে বের করবে। এবং সেই জায়গাগুলোতে একটু মার্ক করার ট্রাই করবে, যে একটু ফোঁটা দিয়ে রাখলা যে এই লাইনের ভিতরে একটা কিওয়ার্ড ছিল, আরেকটা লাইনের মধ্যে অন্য একটা কিওয়ার্ড ছিল, অন্য একটা লাইনে এই কিওয়ার্ডটা ছিল। তো দ্যাটস ওয়াই এইভাবে করে তুমি যখন পয়েন্ট আউট করে ফেলবে, দেন স্পেসিফিক্যালি তুমি তোমার মাথার অ্যাটেনশন দিয়ে ফুললি কনসেন্ট্রেশন সহকারে ওই প্যাসেজ থেকে ওই 5টা প্রশ্ন উত্তরগুলো বের করে নিয়ে আসবে। এবং এর মধ্যে কিছু কোশ্চেন থাকে যে পুরো প্যাসেজের মধ্যে কি গল্প নিয়ে বলা হয়েছে সেটার উপর থেকে একটা টাইটেল চুজ করা, এটা অনেক সময় একটা কোশ্চেন থাকে। আর একটা কোশ্চেন থাকে স্পেসিফিক্যালি যে কোনো একটা সুন্দর ওয়ার্ড থাকবে, যেটা থেকে তোমাদেরকে সিমিলার একটা ভোকাবুলারি তোমাকে চিনে বের করতে হবে, যেটা থেকে একটা প্রশ্ন করা থাকে, যেটা সিনোনিম ওয়ার্ড কি হইতে পারে, বা এটার অ্যান্টোনিম ওয়ার্ড কি হইতে পারে, বা এটা তার অ্যাকচুয়ালি এখানে কি বোঝাইছে এই প্যাসেজের ক্ষেত্রে, এই ওয়ার্ডটার মিনিংটা কি। তো এই ধরনের একটা ভোকাবুলারি কোশ্চেন থাকবে, আর একটা থাকবে টাইটেল। তো টাইটেল চুজ করার ক্ষেত্রে তোমরা যেটা মাথায় রাখবা সেটা হলো যে টাইটেল কখনোই তুমি তোমার নিজের ইনসাইড থেকে চিন্তা করবা না, ইনস্টিং থেকে চিন্তা করবা না। ধরো অনেক সময় আমরা যখন একটা প্যাসেজ পড়ি, সেখানে আমাদেরকে যখন টাইটেলের অপশনগুলো দেওয়া হয়, সেই টাইটেলের প্রত্যেকটা অপশনই মনে হয় যেন এটা অনেক বেশি মানে ইফেক্টিভ, এটার সাথে অনেক বেশি মিলতেছে, তার মানে এটাই উত্তর, কিন্তু অ্যাকচুয়ালি না। তোমাকে খেয়াল রাখতে হবে যে পুরো প্যাসেজের মধ্যে, পুরো প্যাসেজটার ভিতরেই তোমাদেরকে কোন বিষয়টা নিয়ে বলছে সেটা হচ্ছে গিয়ে তোমার টাইটেল। এখন ধরো সাপোজ তোমাদেরকে এখানে ডিফরেস্টেশন নিয়ে বলা হয়েছে, তো ডিফরেস্টেশন নিয়ে বলার মাঝখানে তোমাদেরকে ধরো ট্রির যে অরিজিন, কিভাবে ট্রি গুলো উৎপন্ন হয়, সেটার মধ্যে হার্বস থাকে, সার্বস থাকে, তারপর ধরো আলটিমেটলি বড় একটা যখন ট্রি হয় সেটার এরকম একটা ফ্রেম হয়। তো আরেকটা ধরো টাইটেল দেওয়া হলো যে ট্রির অরিজিনটা কি বা ট্রির স্ট্রাকচারটা কি। আরেক জায়গায় তোমার মেইনলি এখানে বলা হয়েছে, মেইন ফোকাসটা দেওয়া হয়েছে ধরো ডিফরেস্টেশনের দিকে, যে তোমরা কখনো বা মানুষজন হিসেবে আমরা গাছ উজাড় করে ফেলা উচিত নয়। তো তুমি ওই ডিফরেস্টেশনকে চুজ না করে, যেহেতু দুই একটা জায়গায় এরকম মানে ট্রির যে বিশেষত্ব গুলো বলা হয়েছে বা এটার অরিজিনটা কি, এটার স্ট্রাকচারটা কি, সেটা নিয়ে বলা হয়েছে, তুমি সেটাকে চুজ করে দিচ্ছ, তাহলে কিন্তু অ্যান্সারটা হবে না। তোমাকে মেইন পয়েন্ট যেটা পুরো এই যে প্যাসেজের মধ্যে যে বিষয়টার উপর ফোকাস করে বলা হয়েছে সেটাকে চুজ করতে হবে। তো এইভাবে আর কি নিজের ইনসাইট ইউজ করার দরকার নাই, বরং প্যাসেজ থেকে যে ইনসাইটটা তুমি পাবা সেটাকে ইউজ করতে হবে, এবং সেইভাবে তুমি ওটার টাইটেলটাকে চুজ করতে হবে। এবং ভোকাবুলারির ক্ষেত্রে এটা হচ্ছে তোমার নিজের ভোকাবুলারি এন্ড যতটুকু থাকে সেইভাবে তুমি, আমি আমি আই গেস যারা অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নাও, সবার ক্ষেত্রেই মিনিমাম একটা ভোকাবুলারি থাকে, যে তুমি প্যাসেজ যখন পড়ো বা পড়ার ক্ষেত্রে তুমি অ্যাটলিস্ট পরিপূর্ণ বা পারফেক্ট ওয়ার্ড মিনিংটা না জানলেও যে প্যাসেজে কি বুঝেছে সেটা অ্যাটলিস্ট তুমি বুঝতে পারো। তো অতটুকু বুঝতে পারলেই কিন্তু ওই কোশ্চেনে অ্যান্সার করা যায়, এটার জন্য রকেট সায়েন্স শেখা লাগে না। দ্যাটস ওয়াই তোমাদেরকে বলবো প্যাসেজ সলভ করার ক্ষেত্রে তোমরা জাস্ট শুরুতে প্রশ্নগুলো পড়বে, সেখান থেকে কি পয়েন্ট গুলো মাথায় নিয়ে প্যাসেজ থেকে ওই প্রত্যেকটা লাইন খুঁজে বের করবে যে কোন কোন লাইনে কি পয়েন্ট গুলো আছে, সেটাকে একটু মার্ক করে রাখবা। দেন গিয়ে তুমি ফোকাস সহকারে, কনসেন্ট্রেশন সহকারে ওই লাইনগুলো থেকে তোমার এই তিনটা কোশ্চেনের উত্তর বের করে নিয়ে আসবে। আর টাইটেলটাকে চুজ করবে হচ্ছে পুরো প্যাসেজের ক্ষেত্রে যেভাবে বলা আছে সেইভাবে,
নিজের ইনসাইট এখানে ব্যবহার করার দরকার নেই, ইনস্টিংক্ট ব্যবহার করার দরকার নেই, প্যাসেজে কি বলা হয়েছে সেটাকে ফোকাস করবা, দ্যাটস দ্য পয়েন্ট। এবং ভোকাবুলারিটা হচ্ছে তুমি প্যাসেজ থেকে কি বুঝলা সেটার উপর বেস করে তোমার ভোকাবুলারিটাকে এখানে চুজ করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে প্যাসেজ সলভিং এর জন্য এখান থেকে তোমাদের 5 মার্কের প্রশ্ন থাকবে। এবং পার্টস অফ স্পিচ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। পার্টস অফ স্পিচের মধ্যে মেইনলি তোমাদের কোশ্চেন করা হয় আইডেন্টিফিকেশন হিসেবে, অর্থাৎ তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সেন্টেন্স দিয়ে দিবে, সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকতে পারে, অথবা কোশ্চেনের মধ্যে বলা থাকবে যে এই যে সেন্টেন্সে স্পেসিফিক এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। তো মনে রাখবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার জন্য পৃথিবীতে মাত্র দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে সেটার সাথে কি সাফিক্স বা প্রিফিক্স যুক্ত আছে সেটা দেখে তুমি চিনতে পারবা, আরেকটা হচ্ছে যে ফাংশন কি করতেছে সেইটা। তো মনে রাখবা সাফিক্স প্রিফিক্স থেকে চেনা যায়, ঠিক আছে, বাট এই সাফিক্স প্রিফিক্স থেকে চেনার উপায়ের ক্ষেত্রেও অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়ে যায়, যে একই ওয়ার্ড একই সাফিক্স যুক্ত কিন্তু সেটা ব্যবহার ভেদে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হয়ে যায়। তার মানে সেখানে একটা মানে তোমার কনফিউশনের জায়গা আছে। দ্যাটস ওয়াই অলওয়েজ মনে রাখবা পার্টস অফ স্পিচ চুজ করার ক্ষেত্রে বা আইডেন্টিফাই করার ক্ষেত্রে তোমরা যেটাকে প্রায়োরিটাইজ করবে সেটা হচ্ছে ফাংশন কি করতেছে, যে এই ওয়ার্ডটা এই সেন্টেন্সে কিসের কাজ করতেছে, এটার পরে কি আছে, এটার আগে কি আছে। যদি এটার আগে একটা ডিটারমিনার থাকে তাহলে এই শব্দটা একটা নাউন, বা যদি এটা একটা নাউনের আগে বসে তাহলে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যদি এটা কোনোভাবে কোনো একটা ভার্বকে মডিফাই করে তখন সেটা একটা অ্যাডভার্ব, যদি একটা কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাহলেও সেটা একটা অ্যাডভার্ব। তো এইভাবে করে তোমাকে একটা আইডেন্টিফিকেশনের মধ্যে রাখতে হবে যে কোন কোন ওয়েতে তুমি ফাংশন করতেছে, সেটার উপর বেস করে তুমি একটা ইয়ে নিবে। বা তোমার প্রিপোজিশন করার ক্ষেত্রে যদি বলা হয় যে প্রিপোজিশন কি, তো প্রিপোজিশন একটা পার্টস অফ স্পিচ। এখন কিছু কিছু শব্দ আছে যেগুলো স্পেসিফিক্যালি তোমার প্রিপোজিশন হিসেবে কাজ করে কিন্তু আমরা বুঝতে পারি না, যেমন ফলোইং এটা একটা প্রিপোজিশন, রিগার্ডিং এটা একটা প্রিপোজিশন, আমি বলবো যে ভাই এগুলো কিভাবে প্রিপোজিশন হইলো, কিন্তু এরকম শব্দগুলো প্রিপোজিশন, ঠিক আছে? যেমন যদি বলি যে রিগার্ডিং এটা অ্যাকচুয়ালি মূলত তোমার অ্যাবাউট কে মিন করে, তাই না? অ্যাবাউট তো অবশ্যই একটা প্রিপোজিশন। আবার যদি বলা হয় যে তোমার কিছু শব্দ যেমন ফাদার, তারপর মাস্টার, তারপর হচ্ছে পেন, এই যে পেন এটা কিন্তু একটা নাউন, তাই না? এটা একটা কলম, কিন্তু পেন এটা একটা ভার্ব। যদি বলি যে পেন থ্রু দি লাইন, মানে লাইনটি কেটে দাও, ধরো একটা লাইন বলা হইলো, যখন আমরা লাইন কেটি সেটাকে আমরা কেচি দিয়ে কাটি? নট এট অল, আমরা এটাকে জাস্ট হচ্ছে মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিই। তো দাগ টেনে দেওয়া মানে কি, পেন থ্রু দ্য লাইন, মানে লাইনটার মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিচ্ছি, পেনটাকে নিয়ে যাচ্ছি, দ্যাটস ওয়াই সেখান থেকে পেন শব্দটা একটা ভার্ব হয়ে যাচ্ছে। আবার যখন বলি যে মাস্টার, তো মাস্টার বললে সেক্ষেত্রে কি, যদি বলি যে মাস্টার দ্য প্ল্যান, তার মানে এই প্ল্যানের উপর তোমরা অনেক ভালোভাবে পারদর্শী হও, সেক্ষেত্রে মাস্টার দ্য প্ল্যান, স্কিলফুল হও, তো এটা একটা ভার্ব। আবার যদি বলি যে ধরো মানে হাজবেন্ড ইউর ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, তো ধরো তোমার যে ফাইন্যান্সিয়াল রিসোর্স আছে সেটাকে তুমি সেভ করবা বা সঞ্চয় করবা, সেটা বোঝানো হচ্ছে। তার মানে হাজবেন্ড এখানে কিন্তু স্বামীকে বোঝায় না, এটা হচ্ছে সঞ্চয় করা বুঝাইছে। তো দ্যাটস ওয়াই তোমার বিভিন্ন ক্ষেত্রে একই ওয়ার্ড যেটা নাউন সেটা ভার্বও হইতে পারে, আবার যে শব্দটা একই জায়গায় অ্যাডজেক্টিভ সেটা অনেক সময় অ্যাডভার্বের কাজ করতে পারে। তো এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। আবার যদি বলি যে দিস ইজ দ্য গো অফ দ্য ডে, এখানে গো কি, এটা কি ভার্ব? ইটস নট এ ভার্ব, এটা একটা নাউন। কেন, তার আগে দেখো দা ডিটারমিনার আছে, তো ডিটারমিনারের পরে স্পেসিফিক একটা শব্দ থাকলে সেটা একটা নাউন হয়। তো এই যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, এটার ক্ষেত্রে তোমরা অবশ্যই ফাংশনটাকে বুঝে যতগুলো কন্টেন্ট আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপরে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই প্রত্যেকটার উপরেই একটা কমপ্লিট ধারণা রাখবে। তারপর দেখো ক্লজ এন্ড ফ্রেজ, এই ক্লজ এন্ড ফ্রেজটা হচ্ছে পুরোপুরি পার্টস অফ স্পিচ উপর ডিপেন্ডেন্ট। তুমি যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন ভালোভাবে শিখতে পারো তাহলে তোমার ক্লজ এন্ড ফ্রেজ জাজ করা একদম পানির মতো ইজি। আমি তোমাদেরকে কয়েকটা ইনসাইট দেওয়ার ট্রাই করতেছি। ক্লজ হচ্ছে কি, নর্মালি যদি বলা হয় যে ক্লজ আর ফ্রেজের মধ্যে ডিফারেন্সটা কি, সো ক্লজ হচ্ছে যেটার মধ্যে ফাইনিট ভার্ব এবং তোমার একটা সাবজেক্ট থাকে সেটাকে ক্লজ বলা হয়, এবং ফ্রেজের ক্ষেত্রে এরকম কোনো আলাদা ফাইনিট ভার্ব উপস্থিত থাকে না। তো ফাইনিট ভার্ব জিনিসটা কি, ফাইনিট ভার্ব হচ্ছে যে সকল ভার্ব দ্বারা তুমি টেন্স ডিটেক্ট করতে পারবে বা নাম্বার বা তোমার হচ্ছে পার্সনের কারণে চেঞ্জ হয়। ধরো আমি বললাম যে আই গো স্কুল বা আই গো টু স্কুল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে বা আই গো টু মার্কেট, তো এই ক্ষেত্রে ধরো তোমার যখন তুমি গো বললা, এইটা কি নির্দেশ করতেছে, যেটা তোমার টেন্স নির্দেশ করতেছে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? আবার যদি বলি যে ধরো মানে হি গোজ, তো এই ক্ষেত্রে পার্সনটাকে নির্দেশ করতেছে, থার্ড পার্সন সিঙ্গুলার কারণে গোজ হয়ে গেল। আবার ধরো বললাম যে হি ওয়েন্ট, তাহলে সেটা পাস্ট টেন্সে চলে গেল। তার মানে দেখো এই যে গো ভার্বটা, এটা একবার গো থাকতেছে, আরেকবার গোজ হইতেছে, আরেকবার এটা ওয়েন্ট হইতেছে। তার মানে যেই শব্দটা দ্বারা তোমার টেন্স ডিটেক্ট করা যাচ্ছে, যেটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স না, কি পার্সনের কারণে পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, এস বেস যুক্ত হচ্ছে কি হচ্ছে না, এটাই হচ্ছে ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট কোনগুলো, নন ফাইনিট হচ্ছে যেগুলো তোমার কখনোই কোনো কিছু দ্বারা পরিবর্তিত হয় না, অলওয়েজ যেটা যে বেস ফর্ম সেই ফর্মেই থাকে। ধরো যেমন জিরান্ডের কথা বলি, জিরান্ড মানে কি, ভার্বের সাথে আইএনজি, তো জিরান্ড তো অলওয়েজ জিরান্ডই থাকবে, তাই না? তো ওইটার একটাই ফর্ম। আবার যদি বলি যে ইনফিনিটিভ, সেক্ষেত্রে কি টু এর পরে অলওয়েজ ভি ওয়ান বা বেস ফর্ম, তো এটাও কিন্তু কখনো চেঞ্জ হবে না। তুমি টু এর পরে কখনোই তুমি ভার্বের সাথে আইএনজি লাগাইতে পারবে না, ইএস লাগাইতে পারবে না, কিছুই লাগাইতে পারবে না, বেস ফর্মে রাখতে হবে। তো এটা হচ্ছে ইনফিনিটিভ। আবার পার্টিসিপল আছে, সেটাও ভার্বের সাথে আইএনজি ফর্ম, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো এই যে তিনটা জিনিস, পার্টিসিপল,
জিরান্ড এবং ইনফিনিটিভ, এগুলো হচ্ছে নন ফাইনাইট। তো এই যেই তোমার যদি এগুলা বাদ দেয় অন্য কোনো একটা মেইন ভার্ব যেটা তোমার টেন্স ডিটেক্ট করা যায়, যেটা দিয়ে তুমি হচ্ছে ধরো কোনো কারণে পার্সনকে ডিটেক্ট করতে পারতেছো, কোনো কারণে তুমি সেটা দ্বারা সিঙ্গুলার প্লুরাল নাম্বারকে জাজ করতে পারতেছো, তখন সেটা যদি কোনো একটা সেন্টেন্সে উল্লেখ থাকে তখন সেটাকে তুমি ক্লজ বলবা, মানে ক্লজের মধ্যে এটা থাকবে। আর ফ্রেজের ক্ষেত্রে এই যেই ফাইনাইট ভার্ব এই জিনিসটা উপস্থিত থাকবে না। দিস ইজ দ্য ডিফারেন্স, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো যে ক্লজ আর ফ্রেজের মধ্যে আইডেন্টিফিকেশন জিনিসটা কিভাবে আসে। এইটা আসে ধরো তোমাকে এখানে একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেন্টেন্সের মধ্যে এখানে তোমাকে যে কোনো স্পেসিফিক একটা ওয়ার্ডকে আন্ডারলাইন না করে অনেকগুলো ওয়ার্ডকে একসাথে আন্ডারলাইন করা থাকবে, এবং বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতেছে, বা এটা কোন ক্লজ হিসেবে কাজ করতেছে, বা ফ্রেজ হিসেবে কাজ করতেছে। তো যদি তোমার ওই যে পার্টস অফ স্পিচের রুলস গুলো জানা থাকে, যে এটা যদি কোনো কারণে একটা ভার্বকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আবার যদি কোনো কারণে সেটা নাউনকে মডিফাই করে তখন সেটাকে বলতে হবে যে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার কোনো কারণে যদি সেটা সাবজেক্টের জায়গায় বসে বা অবজেক্টের জায়গায় বসে বা তোমার কমপ্লিমেন্টের জায়গায় বসে, তখন সেটাকে তুমি আবার নাউন নাউন ক্লজ বা নাউন ফ্রেজ হিসেবে চিহ্নিত করতে হবে। আবার কোনো একটা সাবজেক্টকে যদি তুমি ইটে কনভার্ট করতে পারো, আইটি ইট, মনে রাখবা শুধুমাত্র নাউনের পরিবর্তেই ইট বসানো যায়, অন্য কোনো কিছুর পরিবর্তে কিন্তু আইটি ইট বসানো যায় না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি যখন এটা করতে পারবা, ইট বসাতে পারবা, তখন সেটাকে একটা নাউন হিসেবে চুজ করতে হবে। সেই হচ্ছে কি আইডেন্টিফিকেশনের জন্য মেইন তোমাদের বিষয়গুলো। আমি কিন্তু এখানে তোমাদেরকে পুরো বলে দিচ্ছি যে তোমার গ্রামার শেখার ক্ষেত্রে তোমরা কোন কোন কিভাবে কিভাবে শিখবা। তাহলে দেখবা যে পড়াটা এমন ভাবে পড়া হয়ে যাবে যে তুমি নিজে পুরো বই বন্ধ করে পুরো সিলেবাসে যা আছে সব নিজেই তুমি এখন এক্সপ্লেন করতে পারতেছো এজ এ টিচার। মানে একজন ভালো স্টুডেন্ট পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে তাকে আগে ওই পড়াটা পড়ার পর একজন টিচার হিসেবে নিজেকে জাজ করতে হবে। তাহলে তোমার পুরো জিনিসটা রিকল হয়ে যায়, মাথায় গেঁথে যায় যে আমি যখন যেহেতু বইটা অফ করে ট্রাই করতেছি তার মানে এটা আমার মাথায় সেট হয়ে যাবে। আদারওয়াইজ তুমি কিন্তু পড়বা আর ভুলবা। দ্যাটস ওয়াই বলবো যে একটু প্র্যাকটিস করা ট্রাই করো, নিজেকে নিজে টিচার বানানোর ট্রাই করো, তখন দেখবা যে নিজের জন্য নিজে টিচার হওয়া হচ্ছে বেস্ট টিচার আমি মনে করি। নেক্সট হচ্ছে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। তো জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ থেকে কিন্তু যে কোনো এক্সামেই কোশ্চেন করা হয়। এখন এই ক্ষেত্রে আবার একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো আগে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ থেকে সহজ সহজ কোশ্চেন চলে আসতো, যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এই ধরনের কোশ্চেন। তো এটা সবাই জিরান হিসেবে চুজ করতো, কিন্তু এর মধ্যে কিন্তু কয়েকটা ডিপ জায়গা আছে যেগুলো সম্পর্কে তোমাদেরকে মাথায় রাখতে হবে। ধরো আমি বললাম যে ওয়াকিং স্টিক, ধরো এটা একটা স্টিক মানে লাঠি। ওই যে অনেক সময় বয়স্ক হয়ে গেলে মানুষজন তোমার এই যে একটা লাঠির উপর ভর করে করে হাঁটে না, তো ধরো ওয়াকিং স্টিক। তো এই যে এই ক্ষেত্রে ওয়াকিং শব্দটা কি, এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল, এটা একটা প্রশ্ন। আর একটা শব্দ হচ্ছে ওয়াকিং ম্যান, হ্যাঁ ওয়াকিং ম্যান। তো এই ক্ষেত্রে ওয়াকিংটা কি জিরান্ড নাকি পার্টিসিপল, এটা একটা প্রশ্ন। তো খেয়াল করে দেখো, যখন আমি বললাম ওয়াকিং স্টিক, তখন সেটা হচ্ছে যে স্টিক কিসের জন্য, ওয়াক করার জন্য, তাই না? তুমি এটাকে বলতে পারো যে ওয়াকিং শব্দটা এখানে একটা জিরান্ড। কারণ কি, কারণ হলো যে এখানে স্টিক ইজ ফর ওয়াকিং, দ্য স্টিক ইজ ফর ওয়াকিং। তো ফর ওয়াকিং, ফর হচ্ছে একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে নাউন বসে, তার মানে ওয়াকিং শব্দটা এটা হচ্ছে একটা নাউন। আবার দেখো যে তুমি যখন বললো ওয়াকিং ম্যান, তখন কিন্তু এটা আবার কোনো নাউন হিসেবে কাজ করে না, এটা তখন কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে গিয়ে পার্টিসিপাল। এখন এইখানে তোমার কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে যখন তুমি বলতেছো ওয়াকিং স্টিক, সেক্ষেত্রে ওয়াকিংটা কিন্তু ওই স্টিকের কোনো মানে নাউন হইতে পারে না, বা এটা হইতে পারে কি যে অবস্থা, অবস্থা হইতে পারে না, সরি, নাউন হইতে পারে। মানে অবস্থা কিভাবে হইতে পারে না, যে তুমি বললা যে স্টিকটা হাঁটতেছে, অবস্থা মানে কি, অবস্থা মানে হচ্ছে যে সেটা পার্টিসিপল হওয়া। তো তুমি যদি বললা ওয়াকিং স্টিক এটা একটা পার্টিসিপল, সেক্ষেত্রে কি হয়ে যাবে যে স্টিক ইজ ওয়াকিং। তাহলে এটা কি সম্ভব বাস্তবে যে স্টিকটা ওয়াক করতেছে, মানে স্টিকের অবস্থা, যে আমরা দোষ গুণ অবস্থাকেই তো অ্যাডজেক্টিভ বলি, সেটাই তো পার্টিসিপল, তাই না? স্টিকের অবস্থা তো কখনোই ওয়াকিং হইতে পারে না, দ্যাটস ওয়াই ওয়াকিং শব্দটা এক্ষেত্রে একটা জিরান। আবার যখন বললাম ওয়াকিং ম্যান, তখন কিন্তু ওই ম্যানের অবস্থা নির্দেশ করতেছে, যে তার কন্ডিশন কি, সে হাঁটতেছে, তার অবস্থা। দ্যাটস যখন সেটা একটা অ্যাডজেক্টিভ নির্দেশ করতেছে তখন সেটা আবার পার্টিসিপল পড়ে যাচ্ছে। মানে একই ওয়ার্ড ব্যবহার ভেদে তোমার এক একটা হয়ে যাচ্ছে। যদি বলে যে সুইমিং গার্ল, তার মানে গার্ল সুইম করতেছে, দ্যাটস তার অবস্থা হতে পারে যে সুইমিং, দ্য গার্ল ইজ সুইমিং, সেক্ষেত্রে সুইমিংটা একটা পার্টিসিপল, ইটস ওয়ার্কিং অ্যাজ এ অ্যাডজেক্টিভ। আবার যখন বললাম সুইমিং আউটফিট, ঠিক আছে, যখন আমরা এই যে সাঁতার কাটার জন্য যে সকল পোশাক ব্যবহার করি, তো সুইমিং আউটফিট যখন বললাম, তখন আউটফিট কি সুইমিং করতে পারে না, পারে না, সেক্ষেত্রে সুইমিং হয়ে যাবে আবার জিরান, কারণ সুইমিং এই যে এটা বলতে হবে যে আউটফিট ফর সুইমিং। তো ফর প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আবার নাউন বসে, সেভাবে তোমাকে এটা জাজ করতে হবে। তো এই যে স্পেসিফিক জায়গাগুলো, এগুলো সম্পর্কে তোমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর পজিটিভ কেসের পরে কি জিরান বসে নাকি পার্টিসিপল বসে। তারপর ধরো তোমার আরেকটা আছে যেমন পজিটিভ প্রোনাউন একটা, পজিটিভ অ্যাডজেক্টিভ একটা। তো এটার পরে কখন তুমি জিরান বসাবে, কখন তুমি পার্টিসিপল বসাবে, এগুলো সম্পর্কে একটু জানতে হবে। ইনফিনিটিভ কখন কখন বসে, যখন 2 + V1 হয় সেটাকে ইনফিনিটিভ বলা হয়। তো এইটার রুলসটা কি, এটা কোন কোন জায়গাতে তুমি বসাবা, এগুলো সম্পর্কে একটু মাথায় রাখতে হবে। এরপর আসলে রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম ভার্বস এর মধ্যে কিন্তু অনেকগুলো রুলস আর কি, জাস্ট এখানে তোমাকে ইংলিশ গ্রামারের
এক গাদা রুলস জানতে হবে এবং এই রুলস গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এইখানে তোমার কিছু কিছু জায়গা আছে খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো কিছু কিছু মানে এরকম রুলস আছে যে তোমার সাপোজ ধরো খুবই ইজি, যেগুলো আমরা জানি। যেমন ধরো সিন্স এবং ফরের ব্যবহার, কখন তুমি সিন্স ব্যবহার করবা, কখন তুমি ফর ব্যবহার করবা, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা থেকে প্রতিবারই কোশ্চেন দেয় টুকটাক অনেকগুলো জায়গায়। আবার ধরো কিছু কিছু জায়গাতে তখন সিন্স তোমার কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়, সেটা রুলসটা কি? এক পাশে যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে অপর পাশে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আবার এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে অপর পাশে হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট। সিন্স এর ব্যবহারের কথা বলতেছি। আবার ধরো হোয়াইল এর ব্যবহার, হোয়েন এর ব্যবহার, এগুলো কিন্তু বিপরীতে কোশ্চেনে আসে। তারপর ধরো তোমার বিভিন্ন ধরনের রুলস আছে, যেমন কিছু ওয়ার্ড আছে যেমন লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, বি অ্যাকাস্টম টু, তারপর হচ্ছে হোয়াইল, তারপর হচ্ছে গেট গট ইউজ টু। তো এই যে এই শব্দগুলোর পরে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো তুমি বলবা যে টু এর পরে তো ভাই বি ওয়ান হয়, তাহলে লুক ফরওয়ার্ড টুর পরে কেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়? তো এই যে স্পেসিফিক এগুলা একটা ফ্রেজ হিসেবে কাজ করে, আর এগুলা এই জন্যই তোমার আলাদা একটা রুলস হিসেবে তোমাদের মাথায় রাখতে হবে যে এই শব্দগুলো আবার ব্যতিক্রম, এগুলোর পরে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ঠিক আছে? তারপর দেখো যে আলাদা আরো অনেকগুলো রুলস আছে যেগুলো সম্পর্কে তোমাদের এজ ইফ এবং এজ দো রুলস। তারপর ধরো তোমার লিস্টের রুলস, লিস্ট হলে শুড ব্যবহার করতে হয়। তারপরে ধরো ওই যে তোমার নো সুনার হ্যাড, তারপরে হচ্ছে তোমার হোয়েন কখন বসে, দেন কখন বসে, এক পাশে পার্টিসিপাল বসলে আরেক পাশে তোমার পাস্ট ইনডিফিনিট বসে। আবার ধরো কিছু কিছু রুলস আছে যেমন বিফোর এর রুলস, আফটার এর রুলস। এছাড়াও তোমার এই যে রাইট ফর্ম ভার্বস এর উপরে অনেকগুলো রুলস আছে। তো তোমরা এটার জন্য বইতে যতগুলো রুলস আছে সবগুলো রুলসই একটু এক্সাম্পল গুলা দেখে দেখে প্র্যাকটিস করবা, শুধু রুলস মুখস্থ করলে হবে না, তোমাকে এক্সাম্পল গুলা দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। তাহলে রুলস গুলো মাথায় থাকবে, আদারওয়াইজ তুমি ভুলে যাবে কিন্তু। ঠিক আছে? তারপর দেখো কন্ডিশনাল। তো কন্ডিশনালের মধ্যে কয়েকটা জিনিস আছে তোমার, যেখানে জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটা মানে চারটা জিনিস। তো জিরো থেকে ইউজুয়ালি কোশ্চেন তেমন একটা আসে না, কোশ্চেন আসে মেইনলি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড থেকে। ঠিক আছে? তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে থার্ড কন্ডিশনাল রুলসটা। ঠিক আছে? কারণ এখানে তোমার পাস্ট পারফেক্টের রুলসটা আসে, এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে অনেক সময় প্যাচ লাগে, যে তোমরা ভাবো যে যদি সেন্টেন্সে হেড থাকে তাহলে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি না। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে হেডের পরে অলওয়েজ বি থ্রি থাকবে, তখন গিয়ে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ধরো আমি বললাম যে আই হ্যাড এ পেন অথবা আই হ্যাড এ বুক, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স না, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই জন্যই স্টুডেন্টরা এই হেড দেখে মনে করে যে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, কিন্তু এটা হচ্ছে তখন সেকেন্ড কন্ডিশনাল। তো এই জিনিসগুলো এগুলাকে মানতে হবে। সেকেন্ড কন্ডিশনাল পরে ওই পাশে কি বসে? শুড, অড, মাইট, এগুলো বসে। কিন্তু যখন তুমি থার্ড কন্ডিশনালে যাবা তখন সেক্ষেত্রে বসবে গিয়া শুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন, এই পুরো স্ট্রাকচারটা আসবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবে যে হেড থাকলে সেটা পারফেক্ট টেন্স হবে না, পাস্ট পারফেক্ট টেন্স হবে না। হেডের পরে ভি থ্রি থাকতে হবে, মানে ভার্বের থার্ড ফর্ম যেটা পাস্ট পার্টিসিপাল ফর্ম সেটাও থাকতে হবে। শুধু যদি হয় যে আই হ্যাড এ পেন, তাহলে এটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই জিনিসগুলোকেই তোমাকে জাজ করে স্পেসিফিক যে প্যাচ গুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে পড়তে হবে। গদবাদা প্রিপারেশন না নিয়ে স্পেসিফিক্যাল ওয়েতে বসো পড়ার টেবিলে, দেখবা যে তোমার প্রিপারেশন অনেক ভালো হইতেছে। টেন্স থেকে তোমাদেরকে কোশ্চেন করা হয়, তোমাদেরকে ডিটারমিনার দেওয়া হবে, ডিটারমিনারের মধ্যে তোমাদেরকে কিভাবে কোশ্চেন গুলো দিতে পারে বলে দিচ্ছি, সেটা অনেকটা আইডেন্টিফাই হিসেবে, যেটা কি ডিটারমিনার হিসেবে কাজ করতেছে কিনা, বা ডিটারমিনার থাকলে এর পরে যে শব্দটা থাকে সেটা কি হিসেবে কাজ করে, সেটা অলওয়েজ নাউন হয়। ডিটারমিনারের পরে যে কোনো একটা শব্দ আসলে সেটা অলওয়েজ এন্ড অলওয়েজ নাউন হবে। তারপর দেখো আর্টিকেল। আর্টিকেলের মধ্যে তোমরা এ এন দি ছাড়াও তোমার স্পেসিফিক্যালি কিছু রুলস আছে যেগুলো ব্যতিক্রম, যেমন ধরো এইচ এর রুলসটা, ইউ রুলসটা, এইচ যখন এইচ এর মতো উচ্চারণ হয়, তারপর এইচ যখন ও বা ভাওয়ালের মতো উচ্চারণ হয়। তো এই যে ব্যতিক্রম কয়েকটা রুলস আছে এক্সেপশনাল, সেই জায়গাগুলোকে একটু বেশি ফোকাস করবা। নাম্বার ক্ষেত্রে তোমার এটা অনেকটা ওই যে ভোকাবুলারি, এবং জেন্ডারের ক্ষেত্রে এটা অনেকটা ভোকাবুলারি। যেমন তোমার সিঙ্গুলার থেকে প্লুরাল কিছু শব্দ আছে লিস্ট আউট করা, যে এটার সিঙ্গুলার ফর্ম কি, এটার প্লুরাল ফর্ম কি। তো পরীক্ষা অনেক সময় আসে যে কিছু কিছু শব্দ আছে এরকমও যেটার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম অ্যালাইক, মানে একই রকম, সেটাও আসতে পারে। আবার প্লুরাল দেওয়া থাকবে, সিঙ্গুলার আসতে পারে, সিঙ্গুলার দেওয়া থাকবে, প্লুরাল আসতে পারে। তো এই লিস্টটা কিন্তু পড়তে হবে। এফ এ ডাবল এস ফ্যাকাল্টিতে এখান থেকে 1 মার্ক থাকেই। জেন্ডার থেকে একটা প্রশ্ন দেওয়া হবে, যেটা কি ফেমিনিন নাকি তোমার এটা ম্যাসকুলিন। আবার কিছু কিছু থাকে তোমার কমন, কোনটা কমন জেন্ডার, বা তোমার একই সাথে দুইটা জিনিসকে বোঝায়, যেমন স্পোজ মানে দম্পতি, সেক্ষেত্রে দুইজনকেই বোঝায়। অফস্প্রিং, তো অফস্প্রিং এটা একটা শব্দ যেটা কিনা তোমার একই সাথে বাচ্চাদেরকে বোঝায়, ঠিক আছে, বা সন্তান সন্ততিকে বোঝায়। তো সেভাবে এই যে শব্দগুলো যেগুলো কমন, বা যেগুলো স্পেসিফিক ম্যাসকুলিন, বা যেগুলো স্পেসিফিক ফেমিনিন, এগুলো সম্পর্কে তোমাদেরকে ভালো একটা আইডিয়া রাখতে হবে। পেন পয়েন্ট এরর থেকে অবশ্যই তোমাদেরকে কোশ্চেন করা হয়। তো এটার জন্য তোমরা যদি এই যে রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস গুলা ভালোভাবে শিখো, তাহলে পেন পয়েন্ট এরর তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে। বাট রাইট ফর্ম অফ ভার্বস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পড়া যদি তোমার কমপ্লিট না হয়, তাহলে তুমি পিন পয়েন্ট এরর ভালো করতে পারবে না। এখান থেকে কিন্তু 1 মার্ক প্রশ্ন থাকেই, অনেক সময় দুইটাও থাকে। তারপর সেন্টেন্স কারেকশন, সেম। তুমি যদি রাইট ফর্ম ভার্বস এর রুলস গুলো ভালোভাবে শিখো, তোমার সেন্টেন্স কারেকশন
মানে আইডেন্টিফাই করা খুবই খুবই ইজি, আদারওয়াইজ তুমি কিন্তু প্রবলেম পড়বা। দ্যাটস ওয়াই বলবো সেন্টেন্স কারেকশন মানে হচ্ছে যতগুলো রুলস আছে ওই প্রত্যেকটা রুলসেরই তোমার এখানে অ্যাপ্লিকেবল, কোথাও একটা এরর থাকবে সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। পেন পয়েন্ট এররটাও ঠিক সেম, তোমার বিভিন্ন জায়গায় দেওয়া থাকবে, এক একটা জায়গায় এরর থাকবে, সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর দেখো ইনভার্সন থেকে তোমার বিউপিতে কোশ্চেন করা হয়, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আসো যে প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো তোমরা সবাই এ থেকে জেড পর্যন্ত সবগুলোই পড়া ট্রাই করবা, কিন্তু এবিসি, এবিসি আবারও বলতেছি, এবিসি হচ্ছে তোমরা সবগুলা পুরো মুখস্থ করে ফেলবা, কারণ পরীক্ষায় এবিসি থেকে আসার সম্ভাবনা হচ্ছে 99%। বাকি 1% থাকে হচ্ছে পরের গুলা থেকে আসার, মানে ডি থেকে জেড পর্যন্ত। এবং ওই ডি থেকে জেড পর্যন্ত কিন্তু সবগুলো পড়া লাগে না, সেখানে আবার স্পেসিফিক যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পড়তে হবে। তো এই জন্য প্রিপোজিশন পড়ার ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা মেনটেন করবা, এবিসির সবগুলো একদম ফুললি মুখস্থ করতে হবে, বাকিগুলোকে তোমরা স্পেসিফিক্যালি যেগুলো যেগুলো পরীক্ষা আসে সেগুলো পড়তে হবে। তারপর দেখো গ্রুপ ভার্বস ইম্পর্টেন্ট, গ্রুপ ভার্বস থেকে কিন্তু প্রচুর কোশ্চেন করা হয়। তারপর দেখো ইডিয়মস এন্ড ফ্রেজ, এটাও কিন্তু তোমাদের একটা ভোকাবুলারি পার্ট, এটাও তোমাদেরকে পড়তে হবে। স্পেলিং এটাও একটা ভোকাবুলারি পার্ট, এটাও তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ, এই যে স্পেলিং, ইডিয়মস, তারপরে গ্রুপ ভার্বস, প্রিপোজিশন, এই প্রত্যেকটা জিনিসই তোমরা হচ্ছে এমন ভাবে পড়বা যেন তোমার কয়েকবার রিভিশন হয়। ধরো আমি একটা জিনিস তোমাদেরকে স্ট্র্যাটেজি বলে দিচ্ছি ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে, যখন তুমি এই জিনিসগুলো পড়বা প্রথমবার পড়ার ক্ষেত্রে, ধরো তুমি আজকে ইডিয়মস এন্ড ফ্রেজ নিয়ে বসলা, ইডিয়মস এন্ড ফ্রেজের মধ্যে সে ফর এক্সাম্পল 500 আছে, 500 ইডিয়মস এন্ড ফ্রেজ আছে। তুমি করবা কি, প্রথমবার যখন পড়বা তখন বইটাতে একটা লাল কালার আর একটা হচ্ছে তোমার নীল কালার, দুইটা কলম রাখবা। এই দুইটা কলম দিয়ে যখন প্রথমবার পড়তেছো তখন দেখবা এই 500টার মধ্যেই অ্যাটলিস্ট 200টা প্রশ্ন থাকবে যেগুলো তুমি এই যে এত বছর, আজকে তোমার যদি 20-22 বছর হয়ে থাকে, এই এক বছর থেকে বা জন্মের শুরু থেকে এখন পর্যন্ত অনেকগুলো শব্দ তুমি এমনিতেই শিখে ফেলছো, যেটা তোমার মাথায় এমন ভাবে গেঁথে গেছে যে তুমি বুড়ো হলে যখন মানুষের নিউরন একটু একটু কমে দেয় সেই বয়স তারা তুমি আর এই জিনিসগুলো ভুলবা না। তো তার মানে হলো এই জিনিসগুলো যেহেতু তুমি ভুলবা না, এগুলাকে আবার রিপিটেডলি পড়ার তো কোনো মানেই হয় না, জাস্ট ওয়েস্ট অফ টাইম হবে। এই জন্য এগুলাকে তুমি বাদ দিয়ে দিবা। বাট যেই সকল জায়গাগুলো তোমার কাছে নতুন, এই যে 500 মধ্যে যদি 200 আউট হয়ে যায়, বাকি 300 মধ্যে কিছু থাকবে একদমই নতুন, সেগুলোকে তুমি রেড মার্ক করবা। আর বাকি কিছু থাকবে যেগুলো তোমার এক দুবার রিভিশন দিতে হবে, তাহলে আবার পুরো ইজি হয়ে যাবে, সেগুলোকে তুমি ব্লু ব্লু মার্ক করবা। তো পরবর্তীতে যখন রিভিশন দিবা তখন এই যে রেড আর ব্লু এই দুইটাকে রিভিশন দিবা, বাকি যেগুলো আছে সেগুলো তখন বাদ হয়ে গেল। তুমি দেখো ছিল 500 হয়ে গেল এখন 300, আলটিমেটলি ওই যে ওখান থেকে দেখবা যে ব্লু মার্কেট যে 100 সেটাও বাদ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে গিয়ে 200। এই 200কে তুমি কয়েকবার পড়লেই তোমার পুরো এই 500 প্রিপারেশন একবার হয়ে যাচ্ছে, টাইমও সেভ হচ্ছে, ভোকাবুলারিও শেখা হচ্ছে, তোমার ইফেক্টিভ একটা পড়াশোনা হইতেছে। যেটা দেখে অনেকেই বলে যে ভাই ভোকাবুলারি পড়তে গেলে মানে বিরক্ত হয়ে যাই, পড়তে পারি না, বারবার বোর হয়ে যাচ্ছি, এত ভোকাবুলারি কেমনে পড়বো। তো দিস ইজ দ্য বেস্ট ওয়ে, তুমি হচ্ছে ইলিমিনেট করে দাও, তোমার যেগুলো পারা আছে সেগুলো বারবার পড়ে সময় নষ্ট করার দরকার নেই, মার্কিং করে পড়া ট্রাই করো, ঠিক আছে। তারপর দেখো তোমার লিটারেচার, লিটারেচারের ক্ষেত্রে তোমরা মেইনলি এখানে কোন কোন জায়গাগুলোতে ফোকাস করবা দেখো, তোমার এফ এ ডাবল এস ফ্যাকাল্টি এবং এফ ট্রিপল এস ফ্যাকাল্টি দুইটা ফ্যাকাল্টিতে লিটারেচার থেকে কোশ্চেন করা হয়। তো এখানে তোমার স্পেসিফিক কিছু জায়গা আছে, এটা আমি একটু পরে তোমাদেরকে ইন ডিটেলস এক্সপ্লেইন করবো, সেখান থেকে তোমরা একটু বুঝতে পারবা। বাট এখন বলে দিচ্ছি যে তোমরা এখানে মেইনলি বিভিন্ন ধরনের লিটারি টার্মস আছে, ফিগার অফ স্পিচ আছে, এগুলো একটু পড়তে হবে। তারপর ধরো যে সকল প্রমিনেন্ট রাইটার গুলো রয়েছে তাদের নিকনেম গুলা কি, তারা কোন দেশের থেকে আসছে এই দেশ সম্পর্কে জানতে হবে, তাদের অরিজিনাল কান্ট্রি ইটালিয়ান নাকি তোমার ইংল্যান্ডের নাকি তোমার অ্যাংলো আমেরিকান, এই জিনিসগুলো জানতে হবে। তারপর ধরো কিছু বই আছে তাদের বিখ্যাত বিখ্যাত, তো এই বিখ্যাত বিখ্যাত বইগুলা কারা লিখছে এদের নামগুলো জানবো। অবশ্যই তোমার যেগুলো প্রমিনেন্ট, যেগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসতে পারে সেই লিস্ট করা, বিভিন্ন ধরনের তুমি ইংলিশের যে বইটা পড়বা সেখানে দেখবা লিটারেচার মিসেলেনিয়াস এর মধ্যে এরকম লিটারারি বুকস গুলো সম্পর্কে বলা আছে, একবারে তোমার মার্ক করা আছে যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে, ঠিক আছে। তারপর দেখো তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে, এবং এই সিনোনিম অ্যান্টোনিম তোমরা এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এর জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়বা। বাট যদি তুমি এফবিএস ফ্যাকাল্টির প্রিপারেশন নাও সেই ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিম এবং অ্যানালজির উপরে 3 3 3 করে টোটাল 9 মার্কসের কোশ্চেন থাকবে, যেটা আগে ছিল 15 মার্কস। যেহেতু এফবিএস এ গত সার্কুল অনুযায়ী তোমার ইংলিশে মার্ক 25 হয়েছে, আগে কিন্তু তোমার সেখানে বেশি ছিল। তো এই 25 হওয়ার কারণে তোমার এই যে সবগুলো জায়গাতে মার্ক কমে গেছে, এখন 3 3 3 করে 9 মার্কের কোশ্চেন দেওয়া হয়। সিনোনিম থেকে 3, অ্যান্টোনিম থেকে 3, অ্যানালজি থেকে 3, এবং এগুলো আসে মেইনলি তোমার এই যে জিআরই যে কোশ্চেন গুলো সেগুলো থেকে। তো এই যে অ্যানালজির উপর তোমার জিআরই কোশ্চেন গুলো পড়তে হবে, সিনোনিম অ্যান্টোনিমের উপরও জিআরইউ বা ওই টাইপের কোশ্চেন গুলো পড়তে হবে। তো এটার জন্য তোমরা ওইভাবেই প্রিপারেশনটা নিবা, নর্মাল যে বইগুলো রয়েছে সেগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের পাশাপাশি এটার জন্য স্পেসিফিক ওয়েতে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। তারপর সেন্টেন্স কমপ্লিশনের রুলস গুলো তোমাদেরকে পড়তে হবে এফবিএস ফ্যাকাল্টির জন্য। তার মানে এই যে এই তিনটা জিনিস হচ্ছে তোমার এই যে তিনটা পার্ট, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি এন্ড সেন্টেন্স কমপ্লিশন, এই যে চারটা টপিক, এই চারটা টপিক হচ্ছে তোমাদেরকে এফবিএস ফ্যাকাল্টির জন্য, আমি আবারও বলে দিচ্ছি এফবিএস ফ্যাকাল্টির জন্য তোমাদেরকে ফুললি ফোকাস করতে হবে। তুমি অন্যান্য জিনিস কিরকম পারো না না পারো সেটা ম্যাটার করে না, এফবিএস এর জন্য এই যেই
চারটা টপিক, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইংলিশের উপরে। এখান থেকে হুবহুব কোশ্চেন থাকে প্রতি বছর, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আছে যারা এফবিএস এর প্রিপারেশন নেয়, তারা এগুলো অনেক ভালোভাবে পড়ে, কিন্তু এই চারটা টপিক জানেই না যে এগুলো থেকে কোশ্চেন করা হয়। দ্যাটস ওয়াই তারা ওইখানে যে বলে যে ভাই কি ধরনের কোশ্চেন আসলো কিছুই তো বুঝলাম না, এটা যেন না হয়। তো মনে রাখবে এফবিএস এর কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি আর সেন্টেন্স কমপ্লিশন। এগুলো হচ্ছে মেইন টপিক। এছাড়া তোমার গ্রামার থেকে কিছু কোশ্চেন আসতে পারে সেন্টেন্স কারেকশন হিসেবে, পেন পয়েন্টার হিসেবে, সেটা ওভারঅল একটা মেনটেন করে আসতে হবে, বাট দিস ইজ ম্যান্ডেটরি। ওকে, নেক্সট আসো স্পেসিফিক কিছু রুলস, যে রুলস গুলো তোমরা জানতে হবে এবং এগুলো থেকে বিউপিতে কোশ্চেন দেওয়া হয়। যেমন ধরো তোমার রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কোনগুলো, যেমন হুইচ, হোয়াট, দ্যাট, এগুলো রুলসটা, কখন তুমি হুইচ বসাবা, কখন তুমি দ্যাট বসাবা, কখন তুমি হচ্ছে ধরো হোয়ার বসাবা। এগুলা কিন্তু কনফিউজিং, যে দ্যাট বসাবো না হোয়াট বসাবো, এগুলা তোমাদেরকে আলাদা করে জানতে হবে। এটার জন্য শর্টকাট ট্রিক্সও রয়েছে যে কখন তুমি কোনটা বসাবা। তারপর দেখো ড্যাংলিং মডিফাইড থেকে তোমাদের কোশ্চেন করা হয়, সাবজাংটিভ রুলস থেকে কোশ্চেন করা হবে। সাবজাংটিভ রুলসটা কি, যে কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যেগুলোর পরে দ্যাট থাকবে, এরপরে সাবজেক্ট আসবে, তারপরে ভার্বটা যেটা বসবে সেটা অলওয়েজ বেস ফর্মে বসবে বা বি ওয়ান বসবে। তো সেটা হচ্ছে সাবজেক্টিভ রুলস, এটা সম্পর্কে তোমাদের আইডিয়া রাখতে হবে। পজিটিভ ভার্ব যেমন মেক, লেট, হ্যাভ, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। এগুলোর পরে কখন কোন রুলসটা বসে, ব্যক্তিবাচক হলে একটা রুলস, তোমার বস্তুবাচক হলে সেক্ষেত্রে আরেকটা রুলস। তো এই পজিটিভ ভার্বস রুলসটা জানতে হবে। কন্ডিশনাল রুলস, যেটা আমি তোমাদেরকে একটু আগে ব্যাখ্যা করলাম, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, দিস ইজ ইম্পর্টেন্ট। জিরো, এই টোটাল চারটা, চারটার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটে বেশি ইম্পর্টেন্ট। তো এর মধ্যে থার্ডের ক্ষেত্রে মানে প্রবলেমটা কখন হয়, যে অনেক স্টুডেন্টস হেড দেখলে সেটাকে থার্ড কন্ডিশনাল ভেবে নেয়, বাট না, হেডের পরে যদি ভি3 উল্লেখ থাকে তখন সেটা থার্ড কন্ডিশনাল, আদারওয়াইজ সেটা সেকেন্ড কন্ডিশনাল। আর ফার্স্ট কন্ডিশনাল তো তোমরা জানোই, জিরো কন্ডিশনাল আরো বেশি সহজ। তো এই হচ্ছে কন্ডিশনাল রুলসটা। হোয়াইল এবং হোয়েন এর ব্যবহারটা, কখন তোমার কোন টেন্স হয়, কখন তোমার মানে তোমার কন্টিনিউয়াস টেন্স হয়, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। এমবেডেড কোশ্চেন শিখতে হবে, এগুলো থেকে বিউপিতে কোশ্চেন করা হয়। এবার আসো যে বিউপির ফার্স্ট পেপার, এফ এ ডাবল এস ফ্যাকাল্টি এবং এফ ট্রিপল এস ফ্যাকাল্টিতে ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রচুর কোশ্চেন করা হয়। তো ইংলিশ ফার্স্ট পেপারের উপর তোমাদেরকে বেশ ভালো একটা দখল রাখতে হবে। তো এই জন্য তোমরা ইম্পর্টেন্ট যে সকল লেসন গুলো রয়েছে সেই লেসন গুলো ভালোভাবে পড়বা এবং সেখান থেকে ভোকাবুলারি গুলো শেখার ট্রাই করবা। ইম্পর্টেন্ট কিছু ভোকাবুলারি আছে, যেমন ধরো ইমানসিপেশন, ঠিক আছে, এটার মানে কি, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। তারপর ধরো ধরো ট্রিবিয়াল, যে নৃতাত্ত্বিক যে সকল মানুষগুলো তাদের সম্পর্কে জানতে হবে। এছাড়া ধরো মার্টিন লুথার কিং এর একটা উক্তি আছে, তারপর হচ্ছে তোমার লাঞ্চিয়ন নামে একটা ইয়ে আছে। তো এই যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লেসন গুলো রয়েছে, ধরো বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে একটা লেসন আছে, তো এইগুলো তোমাদেরকে একটু ভালোভাবে শিখতে হবে। তারপর ইম্পর্টেন্ট কিছু পয়েমস রয়েছে, এই পয়েমস থেকে স্পেসিফিক কোশ্চেন আসে, যে পয়েমস এর রাইটার কে, ঠিক আছে, যেমন ড্রিমস নামে দুইটা, ঠিক আছে, হোল্ড ফাস্ট টু ড্রিম বা হচ্ছে এভরিওয়ান ড্রিম বাট নট ইকুয়ালি, এই দুইটা ড্রিম আছে, ড্রিম নামে কবিতা আছে, এগুলা কে লিখছে, একটা হচ্ছে লাংস্টন হিউজেস লিখছে। তো এইগুলা সম্পর্কে জানতে হবে। এবং এই যে রাইটার গুলো রয়েছে, এই প্রত্যেকটা রাইটারের জন্মস্থান বা তারা কোন দেশের রাইটার, এরা কি ইটালিয়ান নাকি আমেরিকান না অ্যাংলো আমেরিকান নাকি তোমার ইংল্যান্ডের বা তোমার ব্রিটিশ, এগুলো সম্পর্কে একটু কোশ্চেন আসে। দ্যাটস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো ফার্স্ট টাইম অনেক সময় কোশ্চেন করা হয় যে এই যে লাইনটা বা এই যে হোল্ড ফাস্ট টু ড্রিম, এটা কোন কবিতার, ঠিক আছে। তারপর ধরো অন্যান্য যে সকল কবিতাগুলো আছে সেগুলোর ফার্স্ট লাইনটাও তুমি জেনে রাখবা। তার মানে কি কি বললাম, ফার্স্ট লাইন এবং লেখকের নাম, তারপর হচ্ছে তার সে কোন দেশের, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তারপর দেখো লিটারেচারের যদি আসি, লিটারেচারের যে সকল পিরিয়ড গুলো রয়েছে, পিরিয়ডের ডিউরেশন গুলো একটু পড়বা, যে কোনটা তোমার ইলিজাবেথান পিরিয়ড, যেটাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড, তারপর তোমার রোমান্টিক পিরিয়ড বা ভিক্টোরিয়ান পিরিয়ড, এই সকল রাইটার, যে সকল প্রমিনেন্ট রাইটার গুলো রয়েছে এই সকল পিরিয়ডের মধ্যে তারা কারা এবং তাদের নিকনেম গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। পয়েন্ট অফ লাভ কে, পয়েন্ট অফ নেচার কে, পয়েন্ট অফ বিউটি কে, এগুলো থেকে কিন্তু বিউপিতে কোশ্চেন আসে, এফ প্লাস ফ্যাকাল্টিতে এবং এফ এ ডাবল ফ্যাকাল্টি দুইটাতেই। বুকস থেকে অবশ্যই কোশ্চেন দেওয়া হবে, বুকস এবং কোটেশন থেকে। কোটেশন মানে হচ্ছে কার উক্তি কোনটা, ঠিক আছে। এই যেমন ধরো এর মধ্যে কিন্তু লিটারেচারের মধ্যে অনেক ধরনের কোটেশন আছে। সাপোজ সে ফর এক্সাম্পল, জাস্টিস ইজ ডিনাইড হোয়েন জাস্টিস ইজ ডিলেড, এই উক্তিটা কার, এটা গ্ল্যাডস্টোনের উক্তি, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর ধরো এরকম একটা উক্তি আসতে পারে যে গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, এটা কার উক্তি, আব্রাহাম লিঙ্কনের উক্তি। তারপর ধরো এটা আসতে পারে যে আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখছি, আই হ্যাভ নেভার সিন হিমালয় বাট আই হ্যাভ সিন বঙ্গবন্ধু, তো এটা কার উক্তি, এটা ফিডেল ক্যাস্ট্রো উক্তি। তো এই যে প্রমিনেন্ট যে সকল উক্তিগুলো আছে এগুলো থেকে পরীক্ষা কোশ্চেন দেয়। তারপর বুকস থেকে কোশ্চেন দেয় যে কে কোনটা দেখছে, অরুন্ধতী রায়ের বই রয়েছে, তারপর ধরো অমর্ত্য সেনের বই রয়েছে, তারপর এপিজে আব্দুল কালামের বই রয়েছে, তারপর নেহেরুর বই রয়েছে, আমাদের শেখ মুজিবের কয়েকটা বই রয়েছে, তো এই শেখ মুজিবুর রহমানের কয়েকটা বই রয়েছে। এই প্রত্যেকটা বই সম্পর্কে কিন্তু তোমাদেরকে শিখতে হবে এবং এগুলো সম্পর্কে বিউপিতে 1 মার্কের প্রশ্ন থাকেই, এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস দুইটাতেই। তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া পয়েমস গুলো থেকে কোশ্চেন থাকে, তাদের প্রথম লাইনটা কি বা রাইটারের নামটা কি, তাদের কান্ট্রি কোনটা, ফার্স্ট লাইনটা কি, সেটা লেসন থেকে তোমাদেরকে ভোকাবুলারি সিস্টেমে কোশ্চেন করা হয়, বা অনেক সময় লেসন থেকে গ্রামারের কোশ্চেন বের করে নেয়, একটা সেন্টেন্স নিয়ে সেটা থেকে গ্রামার রুলস অ্যাপ্লিকেবল করে দিবে। তো এই ধরনের কোশ্চেন গুলো তোমাদেরকে পড়তে হবে ফার্স্ট পেপার থেকে। আচ্ছা, সো লাস্ট তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে অবশ্যই বিউপিতে এফ এ ডাবল এস ফ্যাকাল্টি এবং এফ ট্রিপল এস ফ্যাকাল্টি দুইটা ফ্যাকাল্টিতে কিন্তু কোশ্চেন রিপিট আসে। দ্যাটস ওয়াই তোমরা বিউপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই যে চারটা জিনিস বিউপি বিসিএস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর ডিইউ এন্ড জিইউ,
এই কয়েকটা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো একটু যদি ফলো করো তাহলে তোমার অনেকগুলো কোশ্চেন এমনিতেই কমন পেতে পারে, স্পেসিফিক্যালি ভোকাবুলারি গুলো হুবহু চলে আসে। গ্রামারেরও অনেকগুলো রুলস আছে যেটা হুবহু চলে আসে এফএ ডাবল এস এবং এফ ট্রিপল এস দুটাতেই। আচ্ছা, তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেহেতু বিউপিতে রিপিট আসে, সেহেতু সেটার জন্য প্রিপারেশন এইভাবে নিতে পারো। এবং এফবিএস ফ্যাকাল্টিতে তোমার রিপিট কোশ্চেন আশা করে লাভ নাই, কারণ সেটার জন্য তোমাদেরকে স্পেসিফিক্যালি সিনোনিম পড়তে হবে, অ্যান্টোনিম পড়তে হবে, সেন্টেন্স কমপ্লিশন শিখতে হবে, তারপর রুলস গুলো সম্পর্কে জানতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবে, এবং প্যাসেজ সলভিং এবিলিটিটা তোমাদেরকে গ্রো করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে এই যে পুরো ইংলিশ উপরে একটা কমপ্লিট সাজেশন, তোমরা যদি এটা ফলো করো তোমাদের ফুল প্রিপারেশন হয়ে যাবে আই গেস। আর এই যে পিডিএফটা তোমরা যারা নিতে চাচ্ছ তারা হচ্ছে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে @রিফাত37। জাস্ট টেলিগ্রামে সার্চ বক্সে গিয়ে এটা টাইপ করলে তোমার আমার যে চ্যানেলটা রয়েছে রিফাত মাহমুদ নামে, সেটা চলে আসবে। তুমি সেটাতে সাবস্ক্রাইব করলে দেখবা যে পিডিএফটা দেওয়া আছে, তো সেখান থেকে তুমি এটা ডাউনলোড করে নিতে পারবে। এবং তোমরা যারা আমাদের জেইউএনবিউপি কনফার্ম ব্যাচে এনরোল করতে আগ্রহী তারা একটু খেয়াল করো যে আমাদের ব্যাচটা অলরেডি চলমান রয়েছে, এখানে আমরা ভর্তি নিচ্ছি। যেখানে আমরা তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট, সি ইউনিট এবং ইউনিট, পাশাপাশি বিউপির যে তিনটা ফ্যাকাল্টি এফএ ডাবল এস, এফ ট্রিপল এস এবং এফবিএস, এর জন্য কমপ্লিট প্রিপেয়ার করব। যেখানে আমরা দেখো সবগুলো সাবজেক্ট, বাংলা ইংরেজি সাবজেক্টের জিকে, তারপর ইংলিশ ভার্সন জিকে, ম্যাথ ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুইটাই, তারপর আইকিউ, প্রতিটা সাবজেক্টের উপর কমপ্লিটলি তোমাদেরকে প্রিপেয়ার করব। এবং এই প্রিপারেশনটা চলবে তোমাদের পুরো অ্যাডমিশন জার্নি ব্যাপী। অর্থাৎ শুরুতে আমরা বিউপির পুরো সিলেবাসটা কমপ্লিট করবো, তারপর জাহাঙ্গীরনগরের সিলেবাসটা শেষ করবো, এবং এর মধ্যে দিয়ে আমরা রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটির সিলেবাসটা শেষ করবো। পুরো অ্যাডমিশন জার্নি ব্যাপী তোমরা আমাদের কাছেই থাকবা, আর আমরাই তোমাদেরকে সেভাবে প্রিপেয়ার করবো। প্রতিদিন ক্লাস হবে এবং ক্লাসের পরে সেটার উপর আবার রিডিং ম্যাটেরিয়ালস থাকবে। আর প্রত্যেকটা ক্লাসে কিন্তু এভাবে স্লাইড আকারে তোমাদেরকে প্রিমিয়াম হইতে নেওয়া হবে। জুমে ক্লাসগুলো হবে যাতে করে তুমি যে কোনো সময় আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারো, বা আমি তোমাদেরকে কোশ্চেন করতে পারবো যে তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, যেভাবে একবার যদি না বুঝতে পারবো সেটা আমি 10বার বুঝতে পারবো, এইভাবে তোমাদেরকে ওয়ান টু ইন্টারাকশন করা হবে। ফুললি আমাদের একটা মেন্টরশিপের মধ্যে থাকবা। আমরা লিমিটেড স্টুডেন্ট নিয়ে কাজ করি, যাদেরকে সেভাবে আমরা প্রিপেয়ার করি যেন তারা যেটা তাদের বেস্ট ইউনিভার্সিটি সেখানে যেন তারা চান্সটা পেয়ে যায়। আমার স্টুডেন্ট গত কয়েকটা ব্যাচ থেকে, আমি 3 বছর স্টুডেন্ট পড়াচ্ছি, এটা নিয়ে আমার 4th ইয়ার এক্সপিরিয়েন্স। সেখান থেকে বিউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে। তোমরা যারা আমাদের সফলতার স্টোরি দেখতে চাও তারা এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করা একটা লিঙ্ক থাকবে, সেটা থেকে আমাদের দেখে নিতে পারো যে বিউপিতে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমাদের অনেক অনেক স্টুডেন্ট এখন পড়তেছে, তারা এখন বিউপিএন এবং জাভিয়ান। এবং এই যে ব্যাচটা, এখানে কিন্তু তোমাদের যত নেসেসারি বুকস এবং যত ধরনের শিট রয়েছে সব আমরাই তোমাদেরকে প্রোভাইড করব। এবং তোমাদেরকে কমপ্লিট একটা বুক সাজেশন দেওয়া হবে, সেখান থেকে তোমাদেরকে সেটা স্ট্যান্ডার্ড ফলো করে প্রিপেয়ার করা হবে। দাগানো বই, পিডিএফ শিট, এ টু জেড যত ধরনের শিট আছে সবগুলো আমাদের এই ব্যাচে তোমাদেরকে দেওয়া হবে। এবং তোমাদের উইকলি টেস্ট নেওয়া হবে, সেটার উপর আলাদা সলভ ক্লাস থাকবে, যাতে করে উইক পয়েন্ট গুলো যেগুলো বের হবে সেটা আবার সলিউশন হয়ে যায়। এবং উইকলি টেস্টের মাধ্যমে তোমাদের একটা ফুল রিভিশন হয়ে যাবে। প্রতি সপ্তাহের মধ্যে যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাস উপর আলাদা একটা রিভিউ ক্লাস হয়ে যাবে। তো দেখো, আমাদের এই ব্যাচটাতে তোমাদের এনরোল করতে আগ্রহী তারা একটু খেয়াল করো। যেখানে তোমার মান্থলি ফি হচ্ছে 1499 টাকা, জাস্ট 3 মাস পে করবা তাহলে তোমার ফুল পেমেন্ট হয়ে যাবে। আর কেউ যদি এককালীন পে করতে চাও ফুল কোর্সে, সেক্ষেত্রে হচ্ছে 4000 টাকা পে করবা, 500 টাকা কম। এবং তোমরা জাস্ট এনরোল করার জন্য এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01704065720, এই নাম্বারটাতে ডিরেক্ট কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারো। এবং এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, ডিসক্রিপশন বক্সেই তোমাদেরকে আমাদের ব্যাচ সম্পর্কে ইন ডিটেলস সবকিছু দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাচ এনরোল করতে পারো। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।